আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর অনুসরণী 1.1-এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে। সো আগের পার্টটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো, কিংবা তোমরা চাইলে উপরে আই বাটন থেকেও দেখে আসতে পারো ভিডিওটা। সো চলো আমরা আমাদের এই 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে আগে সলভ করে নিই। সো সেই জন্য আমি তোমাদেরকে আসলে আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি তোমাদের জন্য পাঞ্জিরি গাইডের কিছু ছবি তুলে নিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদেরকে সলভ করে দিচ্ছিলাম। আসলে এত অঙ্কগুলো না সলভ করে একদম ল্যাপটপে প্রিন্ট করে নেওয়া না আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। সেই কারণেই মূলত তোমাদের জন্য একটু যাতে আমি তোমাদের জন্য দ্রুত ভিডিও বানাতে পারি এবং রেগুলার ভিডিও আনতে পারি, সেই কারণেই আমি মূলত তোমাদের জন্য এখান থেকে পাঞ্জিরি গাইডের অঙ্কগুলো তোমাদের জন্য আমি উপস্থিত হয়েছি। সো এখানে তোমরা এখানে একটু বিয়ার করে নিবা, আবার বলবা না যে গাইড দিয়ে কেমন করায়, গাইড দেখে পড়তে হবে কেন, আমাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেন। আসলে প্রথম অধ্যায়টা বোঝানোতে এমন কিছু নাই, ঠিক আছে? এগুলো জাস্ট তোমরা অঙ্কগুলো ডেসক্রিপশন সহ করতে পারলেই হচ্ছে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। তো 3 নম্বর অঙ্কটা ছিল এরকম যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সো এখানে দেখো, আমি তোমাদের পাঠ্য বইটা একটু দেখাই। এখানে মূলত তোমাদের কিছু সংখ্যা রয়েছে। আচ্ছা, সার্থক অঙ্ক কাকে বলে তোমরা কি একটু বলতে পারবা? সার্থক অঙ্ক মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে মূলত সার্থক অঙ্ক বলা হয়, কিন্তু শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়, ঠিক আছে? সো এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখলে এগুলো কিন্তু তোমরা অনেক সহজেই সলভ করতে পারবা। সো আমাদের ফার্স্ট সংখ্যাটা ছিল এরকম যে 72। প্রদত্ত 72 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান 2 একক, অর্থাৎ 2 ইন্টু 2 গুণ 1 ইকুয়াল 2/2। আবার 7-এর স্থানীয় মান 7 দশক, অর্থাৎ 7 ইন্টু 10 বা 70। আচ্ছা, 72 সংখ্যাটিতে 7 ও 2-এর স্থানীয় মান যথাক্রমে 70 ও 2। সো এইটা যদি তোমরা বুঝো তাহলে এরকম সংখ্যা দিলে তোমরা সহজেই করতে পারবা। সো এখানে আসলে কোনো শূন্য সংখ্যা নেই, সবগুলো কিন্তু সার্থক অঙ্ক। সো আমি যদি তোমাদেরকে এই ঘ নাম্বারের যে অঙ্কটা রয়েছে সেটা যদি সলভ করি, অন্যগুলো তোমরা পারবা, নিজেরা করবা, করে উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিবা। তবে অবশ্যই খেয়াল রাখবা তোমরা কিন্তু গাইড দিকে হুবহু অঙ্ক করবে না, এটা তোমাদের কিন্তু অঙ্কে অনেক ক্ষতি হবে। সো এগুলো আসলে তোমরা নিজেরাই করতে পারবা, নিজেরা করে তারপর উত্তরগুলো মিলিয়ে নিবা। সো দেখো এখানে একটা সংখ্যা যেটা রয়েছে 70,809। সো এই সংখ্যাটাকে যদি আমরা হিসাব করি, প্রদত্ত 70,809 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান 9 একক, অর্থাৎ 9 ইন্টু 1 বা 9, ঠিক আছে? এখানে কিন্তু শূন্যগুলো কাউন্ট হবে না, শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়, তাহলে আমাদের শূন্যগুলো কাউন্ট হবে না। আমাদের এখানে কাউন্ট হবে হচ্ছে 7, 8 এবং 9। তাহলে আমরা 9-এর স্থানীয় মান বের করে ফেললাম। এবার 8-এর স্থানীয় মান যদি আমরা বার করি তাহলে 8 শতক বা 8 ইন্টু 100 বা 800। আবার 7-এর স্থানীয় মান যদি আমরা হিসাব করি 7 অযুত বা 70,000 বা 7 ইন্টু 10,000। তাহলে আমরা শেষে লিখে দিব এটা 70,809 সংখ্যাটিতে 7, 8, 9 এর স্থানীয় মান যথাক্রমে 70,800 এবং 9, ঠিক আছে? একদম সিম্পলি তোমরা করে ফেলতে পারবা। এরপর আমি তোমাদেরকে এখানে আরেকটা বড় অঙ্ক রয়েছে, সেটা আমি তোমাদেরকে করে দেখাই একটু। শেষের অঙ্ক যেটা রয়েছে, শেষের অঙ্কটা হচ্ছে এই যে ঝ নাম্বার অঙ্কটা। সো তোমরা অবশ্যই খেয়াল রাখবা এই ডেসক্রিপশনগুলো যেগুলো রয়েছে, এই ডেসক্রিপশনগুলো বা বর্ণনাগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা খাতায় লিখে দিতে হবে, আদারওয়াইজ তোমাদের স্যারের নাম্বারটা দিবে কোথায়, তাই না? সো নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই পুরোটা লিখে দিতে হবে। যদি ছোট প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে পুরোটা না লিখলেও হবে, কিন্তু বড় প্রশ্ন আসলে তোমাদেরকে অবশ্যই সেটা লিখে দিতে হবে। সো দেখো এই সংখ্যাটা দেওয়া রয়েছে, প্রদত্ত এই যে সংখ্যাটা যেটা রয়েছে এই সংখ্যাটিতে। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করি একটু, দেখো এখানে আসলে যদি আমি কমা বসিয়ে সংখ্যাটাকে পড়ি তাহলে কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 10,578 কোটি, 10,578 কোটি। তারপর হচ্ছে 9,23,004 সংখ্যাটা এটা। সো এবার যদি 4-এর স্থানীয় মান আমরা নির্ণয় করি তাহলে 4 একক, অর্থাৎ 4 ইন্টু 1 বা 4।
এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে শূন্যগুলো কিন্তু আমাদের কাউন্ট করতে পারবো না, কারণ শূন্য কিন্তু সার্থক অঙ্ক না, তাহলে আমরা শূন্যগুলোকে মনে মনে কেটে দিই। তবে পরীক্ষার হলে কিন্তু তোমরা শূন্যগুলো কেটে কেটে কিন্তু দেখাবো না। সো আমি হিসাবের সুবিধার জন্য শূন্যগুলোকে আমি কেটে দিলাম। সো আমাদের কী থাকতেছে, আর 3 থাকতেছে। সো 3-এর একক স্থানীয় মান হচ্ছে 3000, অর্থাৎ 3 × 1000 বা 3000। 2-এর স্থানীয় মান হচ্ছে 2 অযুত বা 2 × 10,000 বা 20,000। 9-এর স্থানীয় মান হচ্ছে 9 লক্ষ বা 9 × 1 লক্ষ বা 9 লক্ষ। তারপর 8-এর স্থানীয় মান হচ্ছে 8 কোটি, অর্থাৎ 8 × 1 কোটি বা 8 কোটি। 7-এর স্থানীয় মান হচ্ছে 7 দশক কোটি, অর্থাৎ 70 × 1 কোটি, তার মানে 70 কোটি। তারপর 5-এর স্থানীয় মান হচ্ছে 5 × 100 কোটি, অর্থাৎ 500 × 1000 কোটি, 1 কোটি, তার মানে হচ্ছে 500 কোটি টাকা। তারপর হচ্ছে একের স্থানীয় মান হচ্ছে 1 অযুত কোটি, অর্থাৎ 10,000। ঠিক আছে, সো এইগুলো আসলে তোমরা নিজেরাই করতে পারবা। তারপর জাস্ট নিচে তোমরা লিখে দিয়ে উত্তরটা লিখে দিলেই হচ্ছে। সো এবার চলো আমরা আমাদের 4 নম্বর অঙ্কটা সলভ করি। 4 নম্বর অঙ্কটা হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে বই থেকে তোমাদেরকে কোয়েশ্চেনটিকে দেখাই। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে লিখতে হবে। সো দেখো 9 অঙ্কের ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো? 9। এটা কিন্তু আমরা আগে সলভ করেছি এরকম একটা অঙ্ক, কারণ আমাদের অঙ্ক হচ্ছে মূলত 0 থেকে 9 পর্যন্ত। তার মানে 0 থেকে 9 পর্যন্ত সবথেকে বড় সংখ্যা হচ্ছে 9, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলে কিন্তু আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যা দেখো এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা জাস্ট 9টা 9 লিখে দিব সিরিয়ালি, তাহলেই হয়ে যাচ্ছে। মানে 99 কোটি 99 লক্ষ 99,999। আবার ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0। পরপর 9টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না, তা কিন্তু শূন্যই হবে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1। সার্থক অঙ্ক কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত। তাহলে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক কোনটা হবে? সার্থক ক্ষুদ্রতম অঙ্ক হবে 1। তাহলে আমরা সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 8টি শূন্য যদি বসিয়ে দেই, তাহলে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু এখানে 9টা শূন্য বসাতে পারবে না, কারণ আমাদেরকে বলা হয়েছে 9টা অঙ্কই রয়েছে। এর মধ্যে আমি যদি একটা 1 লিখি, তাহলে আমাদের আর 8টা অঙ্ক বসানোর স্থান থাকবে, এবং 8টা অঙ্ক বসানোর জন্য আমরা 8টা শূন্য ইউজ করব। সো এটাই ছিল আমাদের এই প্রশ্নের আনসার। এরপরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, আমরা মেন বই থেকে দেখে নিই একটু। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা বের করে। এখানে কিছু অঙ্ক রয়েছে এবং এই অঙ্কগুলোকে আমাদের সর্বোচ্চ একবার ইউজ করতে পারবো, এবং একবার ইউজ করার মাধ্যমে আমাদেরকে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। সো দেখো এখানে আমরা যদি অ্যান্সারটা যদি আমরা একটু খেয়াল করি, সো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। একরকম কালার দেখতে দেখতে আসলে খারাপ লাগতেছে। আচ্ছা দেখো এখানে ফার্স্ট সংখ্যাটা রয়েছে 4 5 1 2 8 9 3। সো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সো আমি তোমাদেরকে আবার বলি, এই ডেসক্রিপশনগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবা। ডেসক্রিপশনগুলো না দেখলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কসটা পাবা না। সো দেখো এখানে সংখ্যাগুলোকে আমি জাস্ট গ্রেটার দেন স্মল দেন চিহ্ন দিয়ে আমরা হিসাব করলাম এবং মানের অধক্রমে সাজিয়ে দিলাম। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব। বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এই যে এরকম। আবার তোমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে যদি ছোট থেকে বড় অনুযায়ী আমরা যদি অঙ্কপাতন করি বা সাজাই, তাহলে দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাচ্ছি। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এই যে, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা নেক্সট কোয়েশ্চনটা একটু দেখে নিই। সো দেখো নেক্সট কোয়েশ্চনটা ছিল এরকম যে 4 0 5 3 9 8 7 এরকম আমাদের 7টা অঙ্ক রয়েছে। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তাহলে আমরা এটাকে যদি আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে নিই, তাহলে কিন্তু আমরা একটা বড় সবচেয়ে বৃহত্তম অঙ্কটা পেয়ে যাব। দেখো এখানে এই কথাটা লেখা হয়েছে, বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়ে যাব। সুতরাং বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এই যে এটা। আবার আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিই অঙ্কটাকে, তাহলে কিন্তু সংখ্যাটি
ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। কিন্তু সর্ববামে যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি হবে 6 অঙ্কের। ঠিক আছে, অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্যসহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। সুতরাং এই যে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই যে এটা। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা 7 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 6 নম্বর অঙ্কটা, 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। এখন দেখো এই আনসারটা কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলে কিন্তু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হবে, তাহলে আমি মাঝখানে 5টা 9 ঠিকই রাখলাম এবং শুরুর দিকে আমি জাস্ট 7কে ঢুকিয়ে দিলাম এবং লাস্টের দিক থেকে আমি 6কে অ্যাড করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, যেটা প্রথমে 7 রয়েছে এবং শেষে 6 রয়েছে। এবং তোমরা যদি এখানে খেয়াল করো যে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, পরপর 7টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, দেখো শুরুতে আমি 7 বসিয়ে দিলাম এবং শেষে আমি 6 বসিয়ে দিলাম। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা হবে এটা এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা একটু সলভ করি। তো 7 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এখানে একটা সংখ্যা রয়েছে, এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় লিখো। সো এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা হচ্ছে আমি বিপরীত ক্রমে সাজাবো। সো বিপরীত ক্রমে সাজালে 55,437 আসতেছে। সুতরাং কথাই প্রকাশ করলে আসবে 55,437। সো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার। সো এই ছিল আমাদের অনুশীলনী প্রশ্নের সমাধান। এবং তোমরা যদি বেটার প্রিপারেশনের জন্য চাও কিংবা বেটার ভালোভাবে তোমরা সবার আগে এগিয়ে থাকতে চাও, তাহলে তোমরা এখানে যে প্র্যাকটিস অংশ রয়েছে সৃজনশীল বহু নির্বাচনী, এগুলো তোমরা অবশ্যই পড়বা। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে সলভ করার চেষ্টা করবা। আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু, তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবা, এতে করে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। ঠিক আছে, এরপর মনে করি এখানে সৃজনশীল রচনামূলক রয়েছে, এখান থেকেও তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এটা আসলে বইয়ের বাইরে এক্সট্রা অঙ্ক, বুঝছো? সো এগুলো চাইলে তোমরা নিজেরা করতে পারো। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।